তো আমরা আসলে অনেক প্রতিভাবান ছেলে-মেয়েকে আমরা কিন্তু পাই। কিন্তু একটা পর্যায়ে সেটা আসলে হারিয়ে যায়। যারা অস্বীকার করে আমি জানি না তারা কোন দিক থেকে অস্বীকার করে। তাদেরকে অস্বীকার করার সুযোগ নেই। উনারা কেন আরো পিছনে কেন ১০ বছর ১৫ বছরের আগের থেকে এই কাজটা কেন শুরু করেন? একেবারে গ্রাসরুট লেভেল থেকে তৃণমূল পর্যায় থেকে যদি প্লেয়ার সংগ্রহ করা হয়, এর একটি ভালো রেজাল্ট ও ভালো ফলাফল হবে এবং ক্রিকেট আমাদের ঘুরে দাঁড়াবে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। স্পোর্টস 24/7 পডকাস্ট উইথ মাহবুব নাহিদ আমাদের আজকের প্রথম পর্বে আপনাদেরকে আমন্ত্রণ। আজকে আমাদের প্রথম পর্বে আমাদের সাথে রয়েছেন একজন বিশেষ অতিথি। আমাদের বিশেষ অতিথি হচ্ছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের পরিচালক মহোদয় জনাব মোহাম্মদ আবু হানিফ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। তো আপনাকে আসলে আমরা নানানভাবে চিনি, যারা বিশেষ করে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক খেলাধুলার সাথে যারা জড়িত আছেন, যারা খেলোয়াড় আছেন বা অন্যান্য কার্যক্রমের সাথে জড়িত আছেন, খেলাধুলা, স্কাউট, বিভিন্নভাবে আপনার যে জনপ্রিয়তা, আপনার যে মুখটা, এটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক খেলাধুলার সাথে, স্পোর্টস, অ্যাথলেটিক্স সব কিছুর সাথে যারা জড়িত আছেন। বিশেষ করে আপনি যারা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছেন, তারা বলে থাকেন আপনি ওই বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার প্রাণ বলা যায় আপনাকে। তো এই যে আসলে এত বড় একটা জায়গা মানুষ আপনাকে দিচ্ছে, ছাত্ররা আপনাকে ভালোবাসা দিচ্ছে, এই জায়গাটা আসলে কিভাবে আসলে অনুভব করছেন বা কিভাবে এই বিষয়গুলোকে আপনার কাছে কেমন লাগছে? নিঃসন্দেহে যখন নিজের কোনো কাজের প্রশংসা বা ভালো কিছু শোনা যায়, এটা আসলে নিজের কাছে আসলেই শুনতে ভালো লাগে। আর প্রতিটা মানুষই চাচ্ছে যে সে তার কর্মের আ পুরস্কার বা পুরস্কার। তার একটি ভালো দিক মানুষ বলুক, প্রচার হোক, এটাই চায়। এতে করে কি হয় যে কাজ করে তার ভিতরে আসলে আরেকটি কাজ করার একটা আগ্রহ বেড়ে যায়, যাতে করে সে ভবিষ্যতে আরো ভালো কাজ করতে পারে। আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কথা যেহেতু আপনি বলছেন, আমি চেষ্টা করি যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের সাথে কাজ করার একটা আলাদা ওরা সবাই অ্যাডাল্ট, ওদের সাথে কাজ করার মতো পরিবেশ পাওয়া এবং সেক্ষেত্রে চেষ্টা করি নিজেকে একটু ভালোভাবে উজাড় করে দেওয়ার জন্য আরকি। খেলাধুলার সাথে কিভাবে জড়িত হলেন, মানে খেলায় কিভাবে আসলেন? খেলাধুলার ইতিহাস যদি টানতে হয় তাহলে আমি আমার দাদার কথা শুনেছি, আমার বাবা বলতো। আমার আচ্ছা। দাদা খুব ভালো ফুটবল খেলতো, হাডুডু খেলতো গ্রামে একসময়কার। তো আমার বাবাও যদিও খেলাধুলা করেছে অতটা না, কিন্তু আমার দাদার থেকেই নাকি ওই জিনিসটা আমার মধ্যে আসলে চলে আসছে। আমি ছোটবেলা থেকেই সেই প্রাইমারি স্টেজ থেকেই আ বিভিন্ন ধরনের খেলাধুলার সাথে ছিলাম। একাধারে স্টুডেন্ট হিসেবেও ভালো ছিলাম। ক্লাসে ফার্স্ট হতাম প্রাইমারি স্টেজে। তারপর মাধ্যমিক লেভেলেও দেখা গেছে যে পড়াশোনার পাশাপাশি একাডেমিক সেশনের পরে দুপুরবেলা খেয়েছি কিনা মনে নাই। হয়তোবা ব্যাগ মাঠের পাশে রেখেই খেলতে খেলতে নেমে চলে যেতাম। গেছে। এই সন্ধ্যার পরে খেতাম। বাবা-মা আসলে অনেক কিছু বলতো, "এই তুড়ি দিয়ে কিছু হবে না। তুই সারাদিন এইটা ওইটা করিস।" আলহামদুলিল্লাহ দেখা গেছে এই খেলাধুলার পরেও আমি আমার একাডেমিক রেজাল্ট ভালো করেছি। খেলাধুলায় সুনাম করছি। উপজেলায়, জেলায়, অঞ্চল এবং কি জাতীয় পর্যায়ে আসলে আমার বিভিন্ন ধরনের স্পোর্টসের ছোঁয়া লেগেছে এবং খেলাধুলার সুযোগ হয়েছে। আপনাকে যদি এখন বলা হয় যে আপনি খেলাধুলা ব্যতীত অন্য কোনো জগতে আপনাকে কাজ করতে বলা হয় এবং সেখানে যদি আপনাকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়, আপনি কি সেই লাইফটা বেছে নেবেন? না, অবশ্যই না। আমার আসলে মূল ফাউন্ডেশন, মূল জায়গাটা হচ্ছে আমার স্পোর্টস। আমার বিশ্ববিদ্যালয়ের অনেক কলিগরা বা আশেপাশের যারা আছে তারা অনেকেই বলে যে, "তোমার চাকরিটা খুবই ভালো। খেলার ছলে তুমি কিন্তু জব করতেছো।" এটা আমি আসলেই উপভোগ করি, এনজয় করি। অন্যান্য আ যারা শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী বিশ্ববিদ্যালয়ে যারা কাজ করে, তাদের জবের সাথে আমার জব নেচারটা একটু ডিফারেন্ট। সুতরাং তারা ৯টা-৫টা একটি শিডিউল ধরে তারা কিন্তু কাজ করেন। অফিসে যায়, কাজ করে, আসা যাওয়া করে। আমার কিন্তু ওই টাইমটার নির্দিষ্টতা নাই। যার কারণে আমি ইউনিভার্সিটির গাড়িতেও আসলে ঠিক চলাফেরা করি না। আমি আমার নিজের পার্সোনাল বাইক আছে। আমি আমার মতো আসি। যখন আমার সবকিছু শেষ হয়ে যায়, তারপরে আমি আমার মতো করে আমি আমার বাসায় ফিরি। এবং আমার যাওয়াটাও ওরকম। আমি কারো সাথে ওভাবে না, হ্যাঁ। আমি আমার শুধু অফিসের এবং দাপ্তরিক কাজের দায়বদ্ধতার থেকেই আসলে এটা আমি করে থাকি। মানে খেলাধুলা আপনার কাজের বাইরে, মানে ব্যাপারটা হচ্ছে আপনার একটা দায়িত্ব হয়ে গেছে বা আপনার এটা একটা নেশা হয়ে গেছে, পেশার বাইরে নেশা হয়ে গেছে বলা যায়। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যারা আপনাকে চেনে জানে তাদের কাছ থেকে আমরা শুনেছি বা আমিও দেখেছি যে আপনি একাধারে স্পোর্টস ম্যানেজমেন্ট করেন, টিম বিল্ডিং করেন, কোচিং করান, আবার মাঝে মাঝে শুনি রেফারিং করেন, আবার আম্পায়ারিংও করেন। এই যে মানে বহুমাত্রিক যে চরিত্র, বহুমাত্রিক যে কাজগুলো, এগুলোকে আসলে কিভাবে ম্যানেজ করেন যে আপনার একই খেলা আপনাকে ম্যানেজ করতে হচ্ছে, সেই খেলায় আবার আপনি রেফারিংও করছেন? এটা কিভাবে এত কিছু ম্যানেজ করেন? হ্যাঁ, আসলে বিষয়টা যদিও চ্যালেঞ্জিং, এটা আমাকে অনেকেই বলে
যে আপনার এত ধৈর্য এবং আপনি এটা কিভাবে হ্যান্ডেলিং করেন। এবং আমার বিশ্ববিদ্যালয়ে সার্ভিস প্রায় 15 বছর। তো আসলে বিশ্ববিদ্যালয়টা বড় পরিধি, এখানে বিভিন্ন জগতের, বিভিন্ন বয়সের, বিভিন্ন পরিবারের, বিভিন্ন পরিবেশের ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে, শিক্ষক কর্ম বিভিন্ন লেভেল, একটা বড় একটি পরিবার। আমি ওখানে স্পোর্টসে একা দীর্ঘদিন ধরে কাজ করছি। তো আমার সাথে আসলে কারোর সাথে এখন পর্যন্ত ওইরকম কোনো প্রেক্ষাপট তৈরি হয়নি যে এই লোকটা মানে এই ধরনের কাজের জন্য সে অযোগ্য বা যে আনফিট একটি মানুষ, এটা আসলে কেউ বলতে পারেনি। আর আসলে কি সবকিছু আমি ধৈর্যের সাথে মোকাবেলা করি। জি। একটা জিনিস হচ্ছে, একটা ডিসিশন আসছে, ওই ডিসিশনটাকে আমি অবজার্ভ করি, ভাবি, তারপরে আসলে আমি সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করি, যার কারণে এটা একটা সলিউশন আমরা সবার থেকে পাই। আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অবশ্যই এরা শিক্ষিত, মেধাবী, এরা আসলে সবসময় অনলাইন থেকে শুরু করে এরা আমাদের থেকে কোনো অংশে কম জানে না। তারা স্পোর্টস সংক্রান্তে যথেষ্ট ভালো জানে। তাদেরও আমি সহযোগিতা পাই। তাদের সহযোগিতা পাই বিধায় আসলে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এ ধরনের কাজ করে আমিও আনন্দ পাই। তো আমরা একটু গঠনমূলক আলোচনায় যেতে চাই। সেটা হচ্ছে যে মানে বাংলাদেশের তো ক্রিকেটটাই সবচেয়ে মোটামুটি খেলার দিক থেকে এগিয়ে আছে, যদিও জনপ্রিয় খেলা আসলে ফুটবল। তো বাংলাদেশের যে ক্রিকেট খেলা বলি বা ফুটবল খেলা বলি বা অন্যান্য যে সমস্ত খেলাগুলো রয়েছে, আপনার কাছে কি মনে হয় যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক খেলা বা হচ্ছে কলেজ কেন্দ্রিক খেলা কিংবা আরও নিচে গিয়ে স্কুল কেন্দ্রিক খেলাগুলো, এগুলো জাতীয় ক্রীড়াঙ্গনে বা জাতীয় পর্যায়ে এই খেলাগুলো আসলে কিভাবে ভূমিকা রাখতে পারে? হ্যাঁ, যেহেতু বলছেন, আমি আসলে শুধু বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনের সাথে জড়িত না, বিশ্ববিদ্যালয়ে জব করি, আমি বিশ্ববিদ্যালয়ের স্পোর্টসের ডিরেক্টর হিসেবে কাজ করছি। সে সুবাদে আমার উপর একটা দায় অবশ্যই আছে। এর পাশাপাশি আমি কিন্তু দুমকি উপজেলা ক্রীড়া সংস্থার আমি কিন্তু সাধারণ সম্পাদক। সে সুবাদে আমার কিন্তু ক্যাম্পাসের বাহিরেও আমার সাধারণ শিক্ষার্থী বা সাধারণ মানুষের সাথে আমার কিন্তু বিভিন্ন এজ ভিত্তিক গেমগুলো দেখতে হয়, মনিটরিং করতে হয়, পরিচালনা করতে হয়, রেফারিং করতে হয়, আম্পায়ারিং করতে হয়। এবং জেলা ক্রীড়া সংস্থার আমি একজন এক্সিকিউটিভ মেম্বার। সুতরাং আসলে উপজেলা এবং জেলা পর্যায়ে যে বিভিন্ন ধরনের যে খেলাধুলাগুলো হয়, আমরা আসলে স্কুল পর্যায়ের কথা যদি ভাবি, বঙ্গবন্ধু বঙ্গমাতা যে প্রাইমারি স্টেজে হয়, তারপরে বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ড কাপ মাধ্যমিক লেভেলে যেটা হয় অনূর্ধ্ব বয়স ভিত্তিক, এখানে কিন্তু আমরা আসলে অনেক প্রতিভাবান ছেলে মেয়েকে আমরা কিন্তু পাই। কিন্তু একটা পর্যায়ে সেটা আসলে হারিয়ে যায়। এই হারিয়ে যাওয়ার পিছনে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে, সেটা হচ্ছে যে আসলে আমাদের অভিভাবকরা চায় না যে আমাদের ছেলে মেয়েদের জীবনটা নষ্ট হয়ে যাক। একাডেমিক তাদের খেলায় আসলে জীবন নষ্ট হয়ে যাবে, খেলা আসলে জীবনটা নষ্ট হয়ে যাবে, ওর ভবিষ্যৎ কি হবে, এরকম একটা চিন্তা আসলে করে। হ্যাঁ, আমাদের দেশে এরকম একটা অনিশ্চয়তা আছেও, এটাও সত্য। তো ওই দিকটা বিবেচনা করে অনেকেই আসলে এই স্পোর্টস লাইনটার থেকে এরা স্বাভাবিকভাবে এডুকেশন টার্নিং এ চলে আসে। আবার আমার বিশ্ববিদ্যালয়ের কথাও যদি বলি, আমার বিশ্ববিদ্যালয়ে যেসব ছেলেমেয়েরা আছে ওরা নিশ্চয়ই ভালো রেজাল্টধারী এবং তাদের অনেক প্রতিযোগিতা পরীক্ষা দিয়ে তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হয়। এখানেও আমরা কিছু ছেলে মেয়ে যথেষ্ট প্রতিভার পাই। কিন্তু প্রতিভার পাইলে কি হবে, কিন্তু ওদের দ্বারা আমরা যখন কোনো টার্গেট নিশ্চিত করতে যাই, প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার বা প্রথম একটা বছর বা দুটো বছর ওরা আসলে এদিকে একটু আকৃষ্ট থাকে। পরবর্তীতে যখন একাডেমিক সেশনের চাপে পড়ে যায়, তখন ওরা কিন্তু আসলে এই দিকটা সময়টা একটু কম দেয়। কারণ হচ্ছে সেমিস্টার ভিত্তিক পরীক্ষা, ওদের যতটুকু না একাডেমিক ক্লাস হয় তার থেকে আমার মনে হয় পরীক্ষাটা ওদের ম্যান্ডেটরি। এমন একটা অবস্থা হয় যে তখন স্বাভাবিক ওর লাইফ ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য আসলে স্পোর্টসের থেকে তখন ওর একাডেমিকের দিকে একটু মনোযোগটা বেশি দেয়। মানে ব্যাপার হচ্ছে যে খেলায় যে ক্যারিয়ার হতে পারে এই ধারণাটা এখনো আমাদের মধ্যে তৈরি হয় না, বা এই ধারণাটা আমাদের অভিভাবকরা পোষণ করেন না। তারা চিন্তা করেন না যে আমার ছেলেকে খেলায় একটা ক্যারিয়ার গড়তে পারি। তো এটা একটা দিক। তো ব্যাপার হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি তো খেলাধুলা চালিয়ে নেওয়া যায়, আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, যায়। এটা একটু ডেডিকেশন থাকলেই হয়। আমি খেলার সময় খেলবো, পড়ার সময় আমার যে পড়ার যে কাজটা সে কাজটা আমি করবো। আমি আমার বিশ্ববিদ্যালয়ের এক্সাম্পল হিসেবে দেখতে পাই, আমার বিশ্ববিদ্যালয়ে এখন বেশ কয়েকজন শিক্ষক আছেন, তরুণ শিক্ষক আছে। তাদেরকে আমি দেখেছি, তারা আমার সাথেই খেলতো, আমরাই তারা ছাত্র হিসেবে পেয়েছি। তারা কিন্তু একাডেমিক্যালি যথেষ্ট ভালো রেজাল্ট করেছে এবং তারা সব ধরনের গেম খেলতো, ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস সব খেলতো। তারা কিন্তু আজকে শিক্ষক। সুতরাং আমি মনে করি না যে ওইটা একটা প্রতিবন্ধকতা, কিন্তু এটা একটা অজুহাত, আমরা আসলে কাজ না করলে অজুহাত। রাইট। আর আরেকটি দিকে আমার মনে হয় যে স্পোর্টসকে আরো এগিয়ে নেওয়া যাবে যদি সরকার কোনো চিন্তা ভাবনা করে। যেমন কিছু চিন্তা ভাবনা গভর্নমেন্টের মধ্যে আসছে, যেমন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে বিকেএসপির কোঠা বা স্পোর্টস কোঠা, এটা একটু ইদানিং দেখা যাচ্ছে। আর জবের ক্ষেত্রেও যদি এই জিনিসটা কিছুটা হলে এস্টাবলিশ করা যায়, তাহলে আমার মনে হয় যে ওই যেই ছেলে মেয়েগুলো মাঝপথে এসে ঝরে যায়, তার ভবিষ্যৎ জীবনকে কথা চিন্তা করে, আমার মনে হয় তারা তখন এই জায়গাটা আরো বেশি হবে। ধন্যবাদ। আমরা একটু বাংলাদেশ ক্রিকেটের আলোচনায় যাব অল্প কিছু সময়ের জন্য। আপনি বোধহয় 2023-এর ক্রিকেট ওয়ার্ল্ড কাপে সময় আপনি ইন্ডিয়াতে ছিলেন। তো আসলে কেমন লেগেছিল? একটা ম্যাচ মাত্র বাংলাদেশ জিতলো, তাও আসলে আমার মনে হয় যে সৌভাগ্যজনকভাবে জিতেছে।
হয়তো বা আফগানিস্তানের সাথে যদি পরে খেলা পড়তো বাংলাদেশের, আফগানিস্তান যখন ভালো খেলা শুরু করলো বিশ্বকাপে, ওই মোমেন্টে খেলা পড়লে আমার মনে হয় বাংলাদেশ আফগানিস্তানের কাছেও হারতো। তো খেলাগুলো আপনি দেখেছেন লাইভ, কি মনে হয়েছে আসলে বাংলাদেশ ক্রিকেট নিয়ে কি বলতে চান? বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমার নেগেটিভ চিন্তা কখনোই ছিল না। মাঝে মধ্যে হয়তো বা টিমের ফ্লো থাকে, অনেক সময় ভালো হয়, অনেক সময় খারাপ করে। তো আসলে ওয়ার্ল্ড কাপে আমি 3টা ভেন্যুতে আমি 3টা ম্যাচ দেখেছি। তো আমার কাছে কেমন জানি ওই সময় আমাদের টিমটার কেমন জানি আত্মবিশ্বাসের অভাব ছিল আমার মনে হচ্ছিল। নেদারল্যান্ডের সাথে যে ম্যাচটা হারে ইডেন গার্ডেনে, তখন মানে ইন্ডিয়ান যারা সাপোর্টার ছিল তারা আমাদেরকে রীতিমতো মানে লজ্জা দিয়েছে। তারা যদি আমাদের সাপোর্ট করেছিল, বাট পরবর্তী ম্যাচটা তো পাকিস্তানের সাথে, স্বাভাবিক পাকিস্তান বাংলাদেশের থেকে তুলনামূলক অনেক দিক থেকে আগানো। তাদের সাথে ম্যাচ হেরেছে জন্য আমি অবাক হইনি, কিন্তু তাদের সাথে ম্যাচটা কিন্তু ভালো খেলেছে, ফাইটিং করেছে। কিন্তু নেদারল্যান্ডের সাথে ম্যাচটা আমাদেরকে একটু কষ্ট দিয়েছে। তারপর আমরা দিল্লিতে যখন আমরা শেষ ম্যাচটা আমরা আসলে শ্রীলঙ্কার সাথে দেখেছিলাম আমি দিল্লি স্টেডিয়ামে বসে। তো আমার অবাক লাগছে, আমি ইডেন বা ইসে যখন খেলা দেখেছি, এই খেলাগুলোতে কিন্তু ইন্ডিয়ান সাপোর্টাররা আমাদের সাপোর্ট করেছে। পাকিস্তানের সাথে সময় আমাদের করেছে, নেদারল্যান্ডের সময় বাংলাদেশের সাপোর্ট করেছে। কিন্তু শ্রীলঙ্কার ম্যাচে ইন্ডিয়ান সাপোর্টার আমার মনে হয় 1%ও পাইনি আমরা, তারা সবাই শ্রীলঙ্কার সাপোর্ট করেছে। সুতরাং গ্যালারিতে বসে মানে এক পর্যায়ে আমরা অতিরিক্ত চাপের মধ্যে ছিলাম। আমরা কম ছিলাম সংখ্যা, ওরা বেশি ছিল। দিল্লি স্টেডিয়ামে প্রচুর দর্শক ছিল। তো আসলে ওই ম্যাচটা যখন আমরা জয়লাভ করি, তখন ওরা আমাদের উপর একটা বিরক্ত ভাব করছিল আমাদের সাথে। ওরা মনে হয় পারলে একটু হাতাহাতি করার চেষ্টা ওরা করে, পাল্টা পাল্টা সেলেজিংও করেছে। যাই হোক, আমরা খুব এনজয় করেছি। দুটো ম্যাচ পরপর হারার পরে যখন এই ম্যাচটা আমরা জয়লাভ করেছি, আমরা খুবই এনজয় করেছি। জি, আমরা 2টা ম্যাচ জিতেছিলাম। প্রথমে একটা ম্যাচ আফগানিস্তানের সাথে, আর শেষে একটা ম্যাচ শ্রীলঙ্কার সাথে। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের এখন সবচেয়ে মানে যেটাকে বলা যায় একদম ক্লোজেস্ট রাইভাল, মানে বিগেস্ট রাইভাল, বাংলাদেশের এখন বিগেস্ট রাইভাল কে, ইন্ডিয়া না শ্রীলঙ্কা? শ্রীলঙ্কা তো হওয়ার কথাই না। ইন্ডিয়া, আমি মনে করি যে ইন্ডিয়াটাই, মানে ইন্ডিয়া বাংলাদেশ খেলাটাই বেশি আমোদপূর্ণ হয়। আমি মনে করি না, ইন্ডিয়াকে আমি এটাকে। শ্রীলঙ্কান ক্রিকেট তো আসলে একসময় অনেক ভালো অবস্থানে ছিল। তারা কিছু প্লেয়ার একসাথে চলে যাওয়ার পরে কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট দলের ব্যালেন্স মানে চলে যায়। সাঙ্গাকারা, জয়সুরিয়া, তারপরে দিলশান। তো আমাদেরও কিন্তু সামনে এরকম একটা সময় আসতে যাচ্ছে। যেমন আমি যদি বলতে চাই যে আমাদের মাশরাফি বিন মুর্তজা, উনি কিন্তু প্রায় শেষই খেলা বলা যায়। তারপর তামিম ইকবালেরও কিন্তু শেষ পর্যায়ে, এবং সাকিব, মুশফিক এবং মাহমুদুল্লাহ, আমরা যে পঞ্চপাণ্ডবের কথা বলে থাকি, অনেকে আবার পঞ্চপাণ্ডব মানতে রাজি না। যাই হোক, তো এই 5 জনকে আমরা মোটামুটি বাংলাদেশের নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে বলে থাকি। আমার কাছে যেটা মনে হচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে আমরা এই 5 জনকেই একবারে হারিয়ে ফেলতে যাচ্ছি। তো এটার প্রভাব দলে পড়বে কিনা, কি মনে হয় আপনার? হ্যাঁ, বাংলাদেশের ক্রিকেটের প্রেক্ষাপটে পঞ্চপাণ্ডব যারা অস্বীকার করে, আমি জানি না তারা কোন দিক থেকে অস্বীকার করে, তাদের অস্বীকার করার সুযোগ নেই। সুতরাং তারা আসলে পঞ্চপাণ্ডব। বাংলাদেশের জন্য তারা অনেক কিছু করেছে, অনেক কিছু এনে দিয়েছে। এই 5 জন বা 6 জন প্লেয়ার যখন একই সাথে ন্যাশনাল টিম থেকে ছিটকে যাবে, সেটা হোক টি20 হোক, টেস্টে হোক বা ওয়ানডে হোক, এটার একটা প্রভাব আসলে কিছুদিনের জন্য হলেও পড়বে। যেটা আপনি ইতিপূর্বে বলেছিলেন যে শ্রীলঙ্কার কথা, শ্রীলঙ্কা কিন্তু একসময় খুব দানবীয় একটি টিম ছিল। 96-এর পর থেকে খুবই ভালো দাপটের সাথে তারা খেলেছে বেশ কিছুদিন তারা। কিন্তু শ্রীলঙ্কা মাঝখানে কিন্তু তারা তাদের ছন্দ হারিয়ে ফেলেছিল। এখন কিন্তু আবার ইয়াং কিছু ভালো প্লেয়ার পাইছে ওরা, এবং যে প্লেয়ারগুলো আমাদের বাংলাদেশে কয়েকদিন আগে সিরিজ খেলে গেছে, তেমন বয়স্ক কেমন প্লেয়ার ছিল না, কিন্তু যারা খেলেছে আমাদের সাথে যথেষ্ট ভালো খেলেছে। এবং এই টিম কিন্তু যদি ধরে রাখতে পারে, আমার মনে হয় এরা একটা ভালো কিছু করবে শ্রীলঙ্কা। কিন্তু বাংলাদেশে এরকম প্রেক্ষাপট হওয়ার একটু সম্ভাবনা আছে। কিছুদিনের জন্য হয়তো ওরা চলে গেলে আমরা একটু পিছিয়ে পড়বো। হয়তো আবার নতুন প্লেয়ার যারা আছে ওদের সমন্বয় যদি নতুনদের আবার একটু এক্সপিরিয়েন্সের দরকার আছে। আসলে খেলাধুলাকে একটা মানসিক চাপ, যেহেতু আপনিও খেলাধুলার সাথে ছিলেন, আমার জানা মতে পছন্দ করতেন, খেলাধুলার সংগঠনের সাথে কাজ করতেন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন টিমের সাথে, আন্তঃবিশ্ববিদ্যালয় টিমের সাথে আপনি ম্যানেজার হিসেবে যেতেন, আমাদের সাথে কোচ হিসেবে গিয়েছেন, এটা আমার জানা, এই জন্য বললাম। তো আসলে বড় বিগ ম্যাচ খেলার মতো মানসিক মেন্টাল প্রিপার এবং সাহসের দরকার আছে। যখন আপনি একটা স্টেডিয়ামে 20, 30, 40, 50 হাজার দর্শক থাকে, 60 হাজার দর্শক থাকে, ওদের স্লেজিং যে কত ভয়াবহ, লাইভ ক্রিকেট যারা আমরা দেখেছি স্টেডিয়ামে তারা বুঝতে পারি। যেভাবে একজন খেলোয়াড়কে স্লেজিং করে বাইরের থেকে, মানে এটা চিন্তার বাইরে। এটা ওই স্লেজিং শুনবে না ফিল্ডিং দিবে না ব্যাট করবে। সুতরাং এই যারা দীর্ঘদিন ম্যাচ খেলছে তারা এটাকে ড্যাম কেয়ার, তারা এটা কিছুই মনে করে না। একটু অভিজ্ঞতার অভাব, যখন একটু অভিজ্ঞতা হয়ে যায়
দেন পরে তারা কিন্তু ঠিকই ভালো পারফর্ম করে। আরেকটা পয়েন্ট আমরা শুনেছিলাম, আমাদের সম্ভবত কোনো নির্বাচক বা কেউ একজন বলেছিলেন যে আমরা কি করব, আর তো নতুন কোনো প্লেয়ার আসছে না, এই যারা আছে এদেরকেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে। এই যে নতুন প্লেয়ার আসছে না, আসলে কেন আসছে না? না, কথাটা আসলে ঠিক না। ওরা আসলে গ্রাসরুট লেভেল থেকে ওইভাবে ওরা মানুষকে বা খেলোয়াড়কে ওইভাবে তারা খুঁজে আনছে না। তারা শুধুমাত্র এই সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন লিগ এই ধরনের খেলা, প্রিমিয়ার লিগ, প্রিমিয়ার লিগ খেলে এবং টাকাগুলো যা এখানে ইনভেস্ট করে। এই খেলাগুলো যদি উপজেলা পর্যায়ে থেকে আনে, যে না তোমার নিশ্চয়তা আছে বাবা, তুমি যদি এখানে ভালো করো, তুমি জেলায় এবং বিভিন্ন জায়গায় বাছাই করে তোমাদের নেওয়া হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে টাকা, যথেষ্ট টাকা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, এই টাকাটা তারা শুধুমাত্র এই ফার্স্ট ডিভিশন লিগ খেলে এই প্লেয়ারদের নিয়ে চিন্তা ভাবনা করে। ওনারা কেন আরো 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 পিছনে কেন 10 বছর 15 বছরের আগের থেকে এই কাজটা কেন শুরু করে না? ইন্টার স্কুল, ইন্টার কলেজ ছেলেকে ওইখান থেকে যদি তৈরি করে নেয়, ওই ছেলেটার ভিতরে, ওই পরিবারের ভিতরে ঢোক থাকবে, ওদের একটা ম্যাচ ফি দেবে, ওদের একটা যাতায়াত কনভেন্স দেবে। এগুলো যদি ক্রিকেট বোর্ড করে, আমার মনে হয় যে নিচের থেকে প্লেয়ার তৈরি করে না, সারা বাংলাদেশে অনেক প্লেয়ার আছে যারা একসময় জাতীয় টিমের হয়ে খেলতে পারবে, ভালো পারফর্ম করতে পারবে। জি, কথা বলে তো আসলে অনেক কথাই বলা যায়। শেষ করার আগে সামনেই টি-20 বিশ্বকাপ। টি-20 বিশ্বকাপ নিয়ে অবশ্য ইতিমধ্যে কথা হয়েছে, আমাদের অধিনায়ক বলেছেন যে প্রত্যাশা রাখা যাবে না এই বিশ্বকাপ নিয়ে। তো আসলে কি মনে হয়, আপনাদের কি প্রত্যাশার কোনো জায়গা আছে? ধন্যবাদ। যেহেতু ওয়ার্ল্ড কাপের কথা আসছে, টি-20 ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ আসলে না, প্রত্যাশার জায়গায় রাখা যাবে না কথা ঠিক না। টি-20 ম্যাচে যে কোনো একজন ব্যাটসম্যান, যে একজন বোলার জ্বলে উঠতে পারে, একজনই এনাফ। অল্প ওভারের খেলা, যেটা আমরা আইপিএল এ দেখতে পাচ্ছি। আইপিএল তো মানে একেবারে কি বলে, মানে অনিশ্চয়তা বলা যায়। মানে 60 রান করবে 2 ওভারে, হাউ ইম্পসিবল। একজন দর্শক বা একজন সাপোর্টার ধরেই নেয় যে এই 60 রান 18 বলে বা 15 বলে 16 বলে করতে পারবে না। ঠিকই দেখা গেছে, কিন্তু একজনে করে ফেলছে। এগুলো কি সিনেমার শুটিং মনে হয় না? শুটিং এর মতোই মনে হয়। এই জন্য খেলা দেখে আমি কোনো মজা পাচ্ছি না। টি-20 ওয়ার্ল্ড কাপের বিষয়টা হচ্ছে, যেহেতু খেলাটা একটা ভিন্ন ওয়েদারে হচ্ছে, ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ, কানাডায় মনে হয় কিছু ম্যাচ হচ্ছে, কানাডা, ওয়েস্ট ইন্ডিজ, ইউএসএ। তো আসলে ওখানকার ওয়েদারের সাথে আমাদের প্লেয়াররা কতটুকু অ্যাডজাস্ট করতে পারবে, এটা একটা বিষয়। ওখানে তুলনামূলক ঠান্ডা থাকবে, তুলনামূলক শীত। এত শীতে আমাদের প্লেয়াররা খেলতে অভ্যস্ত না যদিও। তারপরে দেখা যাক ওখানে। আমার প্রত্যাশা অন্ততপক্ষে সাউথ আফ্রিকা বাদে, সাউথ আফ্রিকা আমাদের গ্রুপে আছে, মেবি ডি গ্রুপে বাংলাদেশ। হ্যাঁ, সাউথ আফ্রিকা আছে, শ্রীলঙ্কা, নেদারল্যান্ড, তারপরে নেপাল। আমার মনে হয় 3টা ম্যাচ বাংলাদেশের জেতা উচিত, এবং 3টা ম্যাচ জিতলে আমরা সেকেন্ড রাউন্ডে মানে যাওয়ার আমরা একটা সম্ভাবনা থাকবে। যেহেতু গ্রুপ চ্যাম্পিয়ন রানার আপ যাচ্ছে নকআউট পর্বে, তো সেক্ষেত্রে আমরা প্রত্যাশা করতে পারি সাউথ আফ্রিকা ছাড়া অন্য টিমের সাথে আমাদের জেতা উচিত। এবং সাউথ আফ্রিকা এখন টি-20 তে একটা জায়ান্ট টিম। ওদের হেনরি ক্লাসেন, মিলার, আইডেন মার্করাম, বেশ কয়েকজন ভালো ভালো খেলোয়াড় রয়েছে। আরেকটা ছোট্ট প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, এই যে বাংলাদেশ ক্রিকেট দল খেলে, তো এদের আসলে আমি দেখি যে ওয়ান ডেতে আমরা যদি তুলনামূলক পারফরমেন্সটা দেখি, ওয়ান ডেতে পারফরমেন্স যেটা, এটার সাথে তুলনা করতে গেলে টি-20 এবং টেস্টের পারফরমেন্স ভালো না। আরেকটা বিষয় দেখি আমরা, সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট দল যখন মানে স্পোর্টিং উইকেট বা বাউন্সি উইকেটে যায়, তখন তাদের কিন্তু পারফরমেন্স ভালো থাকে না। আরেকটা পয়েন্ট আমি বলবো, সেটা হচ্ছে যে বাংলাদেশ 140 কিলোমিটার পার আওয়ার গতির যে বল, এর বেশি গতির বল গেলে বাংলাদেশের স্ট্রাইক রেট 100-র কাছাকাছি টি-20-তে। তো এগুলো আসলে মানে আমরা বিশ্বায়ন আমাদের মাঝে কেন আসছে না? আমরা কেন এখনো শুধু বাংলাদেশেই পড়ে আছি? আসলে আমি ওয়েদার বা বডি কন্ডিশনের কথা আমি বলবো না, কারণ ওদের বডি কন্ডিশন তো ইন্ডিয়া, আমরা তো পুরো কাছাকাছি। ইন্ডিয়াতে কিন্তু ওরা যথেষ্ট ভালো করছে। আমি তো আমাদের হাতে গোনা 2-1 বোলার আছে যারা 140 বা 138, 37 এর উপরে পাওয়ারের বেশি বল করতে পারে না, কিন্তু আমরা অন্যান্য দেশের বোলারদেরকে আমরা 146ও বল করতে দেখছি, অনেক গতি। তো ওই বলের কাছে ইন্ডিয়া পাকিস্তানের বোলাররাই কিন্তু করছে। আপনার এই যে উমরান মালিক আসলো, তারপর এইবার আইপিএল একজন আসছে মায়াঙ্ক যাদব, তারপর পাকিস্তানে হারিস রৌফ 150-এর উপরে বল করতেছে। ওই বলের গতি তো আমাদের বোলার ব্যাটসম্যানরা কখনোই দেখে নাই। আবার ওই যে অন্য দেশের প্লেয়ার, আমাদের প্লেয়ারদের থেকে হাইট বোলাররা, ওরা যখন একটু বাউন্সিং বল করে, আমাদের প্লেয়ারদের অটোমেটিক্যালি হাঁটুর উপর, কোমরের উপর উঠে যায়। কোমরের বল আমার প্লেয়াররা মারতে পারে না, খেলতে পারে না। এটা আসলে সবাই পারে না, সবাই তো ওই ধরনের হয় না। তারপর আমাদের চেষ্টা থাকা উচিত। তো আমি যেটা বলছি, একেবারে গ্রাসরুট লেভেল থেকে, তৃণমূল পর্যায় থেকে ক্রিকেট বোর্ডের দায়িত্বে ওভাবে না, শুধু বিকেএসপির উপরে হান্টিং করে ছেড়ে দিল, ওখানে কোনোভাবে কোচিং করলো, ওভাবে না। তৃণমূল পর্যায় থেকে বিসিবির তত্ত্বাবধানে যদি প্লেয়ার সারা দেশ থেকে সংগ্রহ করা হয়, আমার মনে হয় এক সময় 5 বছর পর হোক, 10 বছর পর হোক, এর একটি ভালো রেজাল্ট, ভালো ফলাফল হবে এবং ক্রিকেট আমাদের ঘুরে দাঁড়াবে, আমার বিশ্বাস। জি, ধন্যবাদ আপনাকে। তো আমি ওনার কথার সাথে একদম পুরোপুরি একমত যে গ্রাসরুট লেভেল থেকে আসলে স্কুল, কলেজ, ওনারা আছেন বিশ্ববিদ্যালয়ে, এইভাবে
মানে এই পর্যায়ক্রমিকভাবে যদি খেলোয়াড়দেরকে তুলে আনা হয় এবং তাদেরকে সেইভাবে নার্সিং করা হয়, যেহেতু আমাদের টাকা পয়সা বা অর্থনৈতিক কোনো সমস্যা নেই, আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো, তো সেই ক্ষেত্রে আমরা এই অর্থনৈতিক অবস্থা ভালো সেই অবস্থাটাকে কাজে লাগানোর জন্য আমাদের দেশকে আসলে দেশকে নিয়ে আগাতে চাই এবং আমি ওনার সাথে একমত। আমরাও প্রত্যাশা করব যে বাংলাদেশ, আর যাই হোক, বাংলাদেশ প্রথম রাউন্ড পার হবে, সামনে টি-20 বিশ্বকাপ, বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অনেক শুভকামনা রইল। আশা করি সামনে আরেকজন এরকম অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।